হ্যাঁ লাইভ আমি তো দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবারও আমি চলে আসলাম আপনাদের সঙ্গে আপনাদের লাইসেন্স প্রস্তুতির জন্য ফ্রি ক্লাস নিয়ে, যেন আপনাদের লাইসেন্স প্রস্তুতিটা সেরা হয়। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে সঠিক দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। এবং যারা জয়েন করবেন তারা প্লিজ আপনার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিবেন এবং মেনশন করে দিন, সবাই যেন আমাদের ক্লাসটি দেখতে পারে। আজকে কিন্তু আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ব যে আসলে আমাদের কোন কোন টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় লাইসেন্স এবারের বা বিগত বছরের লাইসেন্স পরীক্ষায় বেশি বেশি এসেছে। যারা জয়েন করেছেন আপনারা একটু প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আমাকে সঠিক শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। একটু বন্ধুদেরকে মেনশন করে দিন এবং শেয়ার করে দিন। আপনাদের জন্য আজকে আমি একটা সুখবর নিয়ে এসেছি যে আসলে আপনার লাইসেন্স প্রস্তুতিটা যেন সেরা হয় সেটার সাথে আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ। হ্যাঁ, সো এই জন্য আমরা ভেবেছি যে কেন নয় আপনাদেরকে আমরা ডিসকাউন্ট দেই, তাও আবার হচ্ছে কি 50% ডিসকাউন্ট। যদি 50% ডিসকাউন্ট হয় সেক্ষেত্রে তো আমার মনে হয় না যে আসলে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো বাধা আপনার জন্য থাকবে। আমাদের এখানে কিন্তু আপনারা চাইলে এখন হচ্ছে 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন, বিকজ অফ কি আওয়ার এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। দেখেন অগস্ট সেপ্টেম্বরেই কিন্তু আমাদের পরীক্ষা, মাত্র 1 মাস বাকি। এখনও যারা ঘরে বসে আছেন ভাবছেন যে এই তো পড়াশোনা করছি হয়ে যাবে, পাস হয়ে যাব, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বা আগের পড়াশোনা দিয়ে হয়ে যাবে, কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। এবারে লাইসেন্স কিন্তু কঠিন থেকে কঠিনতর হতে যাচ্ছে। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের এখানে 50% সারে ভর্তি চলছে, আপনারা ভর্তি হতে পারেন। আমাদের এখানে কিন্তু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছেন যারা হচ্ছে আপনার সুনামধন্য নার্সিং কলেজ বা হচ্ছে বিভিন্ন হসপিটালে কর্মক্ষেত্রে যুক্ত আছেন। সেই জন্য আপনার ক্ষেত্রে সুবিধা হবে কি আপনি ক্লিনিক্যাল বেসড পড়াশোনাও করতে পারবেন এবং হচ্ছে কি আমাদের টেক্সট বই রিলেটেডও সকল ধরনের পড়াশোনা করতে পারবেন। সো আপনারা দ্রুত হচ্ছে কি করবেন, আমাদেরকে সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে নক করতে হবে। আপনাদের জন্য আবারও সুখবর, সেটা হচ্ছে 50% ডিসকাউন্টে আপনারা কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারবেন। বেশি বেশি করে বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিতে হবে, কারণ আর একটু বেশি জয়েন হলেই কিন্তু আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাসটা শুরু করে দেব। আর একটু বেশি জয়েন হলেই আমরা আমাদের লাইভ ক্লাসটি শুরু করে দিব। সবাই দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দাও এবং কমেন্ট করো। তোমাদের সর্বোচ্চ যে কমেন্ট করবে এবং শেয়ার করবে তার জন্য কিন্তু 50%-এর থেকেও বেশি ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ, 50%-এর থেকেও বেশি ডিসকাউন্ট থাকবে সব থেকে বেশি যে কমেন্ট এবং শেয়ার করবে। সো ঘরে বসে না থেকে আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের পেজে ভর্তি হওয়ার জন্য নক দিতে হবে। আমরা আমাদের ক্লাসটাতে দেখো আমাদের যদি কোর্সের দাম কত ছিল দেখো, মাত্র 2990 টাকা। 50% ডিসকাউন্টে কত আসে, মাত্র 1990 টাকা। এটা কিন্তু একদমই সামান্য মূল্য। হ্যাঁ, মাত্র 1990 টাকা, যেটা কিন্তু তোমার 1 মাসের হাত খরচ। সো 1 মাসের হাত খরচ দিয়ে তুমি কি কি পাবে, 2টা বই ফ্রি পাবে, সাথে হচ্ছে কি দুইটা বই ফ্রি পাবে, তারপরে হচ্ছে আমাদের সিক্রেট সাজেশন পাবে এবং পরীক্ষার আগে মুহূর্ত পর্যন্ত অনেকগুলো মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ পাবে যে আসলে আমার
প্রস্তুতি কেমন, অন্য সবার থেকে আসলে আমার প্রস্তুতি কতটুকু, যে আমার বন্ধুদের থেকে আমি কতটুকু এগিয়ে আছি, নিজেকে যাচাই করার সুযোগ পাবে। এবং যে সকল টিচার রয়েছেন সকলের সঙ্গে কিন্তু তোমার মানে যোগাযোগ করার সুযোগ রয়েছে, যে কোনো প্রবলেমে পড়লেই তুমি তাদের সাথে যোগাযোগ করে সলভ করতে পারবে। এটা কিন্তু তোমাকে অন্য কোথাও এই সুযোগটা দিবে না। সো চলো আমরা পড়ায় চলে যাই। দেখো, আমি কিন্তু আগেই বলেছি যে আজকে আমরা কি পড়বো, প্রশ্ন অ্যানালাইসিস পড়বো, যে আসলে কোন টাইপের প্রশ্নগুলো আমাদের মিডওয়াইফারি থেকে আসে। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, ম্যানার কি মিনস। আমি জানি তোমরা সবাই এটার আনসার জানো, যে যে জানো সঠিক আনসার কিন্তু কমেন্টে করতে হবে। আমি কিন্তু আগেও বলেছি সব থেকে বেশি কমেন্ট এবং শেয়ার করলে সে কিন্তু 50%-এর থেকেও বেশি ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। সো সঠিক আনসার কমেন্ট করতে হবে। ম্যানার কি মিনস, ম্যানার কি বলতে কি বোঝায়, দেখো এখানে অপশন আছে কয়টা, 4টা। তোমাকে কিন্তু সর্বপ্রথম আগে আইডেন্টিফাই করতে হবে যে আমার বেস্ট এই অ্যান্সারটা কি বেস্ট অ্যান্সার হবে নাকি কি ট্রু ফলস আনসার হবে। সো তোমরা আগে বলো তো, কমেন্ট করে জানাও তো এটা বেস্ট আনসার নাকি ট্রু ফলস হবে। দেখি কে কে পারো। সো দেখো প্রথম অপশনটা কি আছে আমার, অনসেট অফ ফার্স্ট মেনস্ট্রুয়েশন। অনসেট অফ ফার্স্ট মেনস্ট্রুয়েশন মানে কি, মাসিকের প্রথম যে মাসিকটা শুরু হয় আমাদের পিউবার্টিতে যাওয়ার পরে, যেমন কি আমাদের 12, 13, 14 বছরে আমাদের যে প্রথম মিনিস্ট্রাল পিরিয়ড বা মাসিকটা শুরু হয় সেটাকে কি বলে, অনসেট অফ ফার্স্ট মেনস্ট্রুয়েশন। তারপরে কি আছে, অনসেট অফ পেইন মানে ব্যথা শুরু হওয়া, অনসেট অফ লেবার শুরু হওয়া, নান অফ অ্যাবভ উপরের কোনটি নয়। বলো তো সঠিক অ্যান্সার কি হবে, দেখি কে কে কমেন্ট করেছে সঠিক অ্যান্সার। আলাউদ্দিন এ বেস্ট অ্যান্সার, হ্যাঁ এটা ভালোবাসার প্রজাপতি, বেস্ট অ্যান্সার, গুড। তোমরা সবাই বুঝতে পেরেছো আসলে বেস্ট অ্যান্সার নাকি ট্রু ফলস, এইটা বুঝতে পারাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখি বলো তো এটার অ্যান্সার কি হবে, তোমরা কি কেউ জানো না? আসলে তোমরা অ্যান্সার করতে না পারলে আমার মনটা আসলে খুবই ব্যথিত হয়, কারণ তোমাদের তো এগুলো পারার কথা। সামিয়া জামান এ, দেখো ম্যানার কি মানে কি অনসেট অফ ফার্স্ট মিনিস্ট্রেশন। দেখো আমরা আরেকটা শব্দ জানি, যখন আমাদের ইনস অফ মিনিস্ট্রেশন হয়, মানে কি আমাদের যে শেষ মাসিক, হ্যাঁ সেটাকে বলে কি মেনোপজ। সেটাকে কি বলে, মেনোপজ। শেষ মাসিককে কি বলে, মেনোপজ বলে। আর যখন আমাদের সর্বপ্রথম মাসিক শুরু হয় সেটাকে বলে মেনার্কি। তাহলে আমরা দুইটা শব্দ
আছে লাইট কাটেন নাই কখন চলতেছে না আসছে কথা বলে এটা আসছে ঠিক আছে। আমরা কিন্তু আবারও ক্লাসে ফিরে আসলাম। একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য ক্লাসটা কেটে গিয়েছিল। তোমরা একটু আবার আমাকে কমেন্ট করে জানাবে যে আমাকে এবং স্লাইড দেখতে পাচ্ছ কিনা এবং সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। তোমরা একটু কমেন্ট করে জানাও প্লিজ যে হচ্ছে সঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। টেকনিক্যাল প্রবলেমের জন্য ম্যাম দেখা একটু কষ্ট করে জানাও তোমরা যে আসলে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা চলো আমরা আসলে আমাদের পড়ায় চলে যাই যে আমরা কি পড়ছিলাম যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। অনেক জায়গায় দেখবা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ না দিয়ে সংক্ষেপে দেয়া থাকে PID, অর্থাৎ আমাদের যে পেলভিক বোন সেই পেলভিক বোন রিলেটেড সাউন্ড ক্লিয়ার সুমিত। ওকে ঠিক আছে, আমরা আবার পড়াশোনায় চলে যাব। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ রেফার্স টু ইনফেকশন ইনভলভ উইথ, অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হলে বা আমাদের যে পেলভিক বোন বা এরিয়াটা আছে ওখানে যদি কোনো প্রকার ইনফ্লামেটরি ডিজিজ বা যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে কোন কোন অর্গানগুলোতে আমাদের ইনফেকশনগুলো দেখা দেয়। সাধারণত আমাদের যদি PID হয় অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়, সেটা তোমরা কি যদি সঠিক আনসার জানো তোমরা অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, সঠিক অ্যান্সার জানলে অবশ্যই কমেন্ট করবে। দেখো PID হলে আমাদের কোথায় কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউব, তারপরে নাম্বার 1 এখানে ইনফেকশন হয় ফ্যালোপিয়ান টিউব। নাম্বার 2 হচ্ছে ওভারি, দুইটা যে ওভারি আছে ওভারিসে, এবং নাম্বার 3 হচ্ছে আমাদের ইউটেরাস। তমালিকা বিশ্বাস সঠিক অ্যান্সার দিয়েছো। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হলে কোথায় কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউব, ওভারি এবং ইউটেরাসের মধ্যে হয়। এখন বিষয়টা হচ্ছে তোমাদের আশেপাশে তোমরা যখন এই যে ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাও বা হচ্ছে ইন্টারনেটে আসো, তোমরা কিন্তু দেখে থাকবে যে হচ্ছে পেলভিক তোমাদের কাছে পেশেন্টরা মানে হচ্ছে হিস্ট্রি নিয়ে আসে যে তার হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে অনেক দিন ধরে হচ্ছে কি হচ্ছে ব্লিডিং থামছেই না, অনিয়মিত মাসিক, দেখা যাচ্ছে 1 মাসে 2-3 বার হয়ে গেছে, তারপরে সাদা স্রাব দুর্গন্ধযুক্ত। এগুলো কিন্তু পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের সাইন সিমটম, যে কি ইরেগুলার মিনিস্ট্রুয়াল পিরিয়ড, তারপরে হচ্ছে ওভারি থেকে সঠিকভাবে তোমার কি হয় না, ওভাম তৈরি হয় না, তারপরে হচ্ছে তোমার মিনিস্ট্রুয়াল পিরিয়ড ইরেগুলার, সাথে সাদা স্রাবে দুর্গন্ধযুক্ত। দেখবা প্রায় হচ্ছে তোমার রুগীরা এই ধরনের কমপ্লেন নিয়ে আসে। তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে কি যে এটা হতে পারে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা PID। হ্যাঁ দেখো তাহলে আমরা জানবো যে PID কোথায় কোথায় হয়। সেটা হচ্ছে কোথায়? ফ্যালোপিয়ান টিউব, ওভারি এবং ইউটেরাসের মধ্যে হয়। ক্লিয়ার? নেক্সট, resolve problem as soon as possible, it relate। এই প্রশ্নটার আনসারটা কিন্তু তোমাদের পারা উচিত। কেন পারা উচিত বলো তো? কারণ এই জন্যই পারা উচিত, এই প্রশ্নটা একদমই অনেক সহজ। যে হচ্ছে এই প্রশ্নের আনসারটা তোমাদের দিবা যে রিসলভ প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইট রিলেট, মানে আমাদের যখন আসলে প্রবলেম দেখা দেয় তখন আমরা কিভাবে এটা রিসলভ করি বলতো? এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? কে কে সঠিক অ্যান্সার দিয়েছো? দেখো আমাদের প্রথমে কি আছে? কনফ্লিক্ট মানে কি? ঝগড়া বিবাদ। তারপরে হচ্ছে কি বার্ন আউট এবং রেকগনাইজেশন। রেকগনাইজেশন মানে কি? ওই বিষয়টা হচ্ছে
বুঝতে পারা বা ফাইন্ড আউট করতে পারা। যখনই আমাদের কোনো প্রবলেম হবে তখন ওই প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই সেটা আমাদের রিলেট করতে হবে, মানে কোন বিষয়টা প্রথমে আইডেন্টিফাই করতে হবে, এই যে সেটা আমাদের কি করতে হবে, রিকগনাইজেশন করতে হবে। আমরা যদি প্রবলেমটাই বুঝতে না পারি সেক্ষেত্রে আমরা কিভাবে কনফ্লিক্টটাকে ম্যানেজ করব বা হচ্ছে প্রবলেমটাকে সলভ করব। এই জন্য রিসলভ প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল ইট রিলেট, তখন কি করতে হবে, রিকগনাইজেশন, আমাকে আগে সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে, রিকগনাইজেশন করতে হবে, তারপরে হচ্ছে কি, তারপরে আমাদের সেটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফর্মুলেট ফর ক্যালকুলেট ইডিডি, এই প্রশ্নটা এত সোজা যে আমি জানি তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবা। সঠিক অ্যান্সার কমেন্ট করতে হবে। এম মহিউদ্দিন, ইউটেরাস নাকি ইউরেথ্রা? ও আচ্ছা, হ্যাঁ, এখানে তোমাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে ইউরেথ্রা না, এটা ইউটেরাস। হ্যাঁ, সরি, এটা হচ্ছে তোমার স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ওইটা হবে কি, ইউটেরাস। হ্যাঁ, এম মহিউদ্দিন, তোমাকে ধন্যবাদ, আসলে ওটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, রীতা এফ জে ঝুমা, তারপরে হচ্ছে রীতা খাতুন, সুমাইয়া, সুমাইয়া, তোমরা আনসার করেছো কি, এলএমপি প্লাস 9 মান্থ প্লাস 7 ডেজ, ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। তমালিকা বিশ্বাস, মেরিনা তাবাসসুম, আমরা জানি আসলে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কিভাবে বের করতে হয়, কারণ এটা খুব সহজ এবং আমাদের খুব পরিচিত একটা প্রশ্ন এবং বারবার পরীক্ষায় আসা প্রশ্ন, যে ক্যালকুলেশন করে ইডিডি কিভাবে, সেটা হচ্ছে এলএমপি মানে কি, লাস্ট মিনিস্ট্রাল পিরিয়ড, আর ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এম মহিউদ্দিন, সামিয়া, মেরিনা সবাই সঠিক অ্যান্সার করেছে, সেটা হচ্ছে কি এলএমপি প্লাস 9 মান্থ প্লাস মাইনাস 7 ডেজ। ঠিক আছে, আমার শেষ মাসিকের তারিখ সাথে আমি হচ্ছে কি মাসের সাথে 9 এবং দিনের সাথে 7 যোগ করে যেই তারিখটা আসবে সেটা হচ্ছে আমি বলবো কি লাস্ট মিনিস্ট্রাল পিরিয়ড থেকে ইডিডি বের করার পদ্ধতি। সেই ক্ষেত্রে আমার যে ডেটটা আসবে সেখান থেকে আমি মাকে বলবো কি এর 7 দিন পরে অথবা 7 দিন আগে হতে পারে। রাবিয়া আক্তার, ইশরাতার, সঠিক অ্যান্সার করেছে সবাই, এলএমপি প্লাস 9 মান্থ 7 ডেজ। ওকে, নেক্সট দেখি, ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ফর ডিটেকশন অফ সার্ভাইকাল ক্যান্সার। ঠিক আছে, আমাদের সার্ভিক্স বলতে কি বোঝায়, জরায়ু, রাইট? এখন জরায়ু মুখের ক্যান্সার, তোমরা হসপিটালে যখন মানে ডিউটি করো তখন দেখবা আমাদের একটা আলাদা কর্নার থাকে যেখানে হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার নির্ধারণ করা হয়। দেখবা যে দেওয়া থাকে যে এখানে বিনামূল্যে জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা করা হয়। যাদের বয়স মনে করা হচ্ছে কি 30 আপ বা 40 আপ, তাদেরকে কিন্তু সবসময় 30 আপ, তাদেরকে সবসময় বলা হয় যে জরায়ু মুখের ক্যান্সার 5 বছর পর পর হচ্ছে ফলো আপ করার জন্য। এখন এই জরায়ু মুখের ক্যান্সার যদি আমি ইনভেস্টিগেশন করতে চাই বা বের করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? সঠিক অ্যান্সার দাও তো। সুমাইয়া, সামিয়া, রীতা, তমালিকা, তোমরা তো সবাই সঠিক অ্যান্সার করেছো। আসলে এই যে এই বিষয়গুলো না আমাদের পড়ার থেকে বেশি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, কারণ আমরা যখন হসপিটালে কাজ করি তখনই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে বেশি জানতে পারি। যে জরায়ু মুখের, মদিনা, সুমি, নুসাইফা সবাই তো সঠিক অ্যান্সার করতেছে, সহজ না? পিঙ্কি মণ্ডল, জরায়ু মুখের ক্যান্সার বের করতে হলে কি করতে হয়? ভায়া টেস্ট করতে হয়। কি টেস্ট করতে হয়? ভায়া টেস্ট করতে হয়। ইউরিন, আরএমই, ইউরিন ফর সিএস, ভ্যাজানাল এক্সামিনেশন, এইগুলো কোনোটাই না। জরায়ু মুখের ক্যান্সার টেস্ট করতে হলে ভায়া টেস্ট করতে হয়। ঠিক আছে, তোমরা তারপরে দেখি
Which of the following fundal height indicate less than 12 weeks gestation when the LMP is unknown? তোমরা কি এই প্রশ্নের আনসার করতে পারবে যে হচ্ছে তোমার যদি ফান্ডাল হাইট হ্যাঁ 12 সপ্তাহের নিচে থাকে হ্যাঁ এবং এলএমপি যদি হচ্ছে তুমি না জানো, মনে করো তোমার কাছে কোনো মা আসছে, আমাদের এবার কিন্তু পরীক্ষায় অনেক বেশি হচ্ছে সিনারিও বেসড প্রশ্ন আসছে, তো এটাও কিন্তু একটা কি সিনারিও বেসড প্রশ্ন। মনে করো তোমার কাছে একজন মা আসছে, এখন তুমি হচ্ছে জানো না সেই মায়ের হচ্ছে এলএমপি মানে লাস্ট মিনিস্ট্রুয়াল পিরিয়ডটা তুমি জানো না, এখন তুমি কিভাবে আসলে মায়ের লাস্ট মিনিস্ট্রুয়াল পিরিয়ডটা না জেনেও সঠিক আনসার বের করতে পারবে? কিভাবে পারবে যে তুমি হচ্ছে ফান্ডাল হাইট দেখলে কি 12 সপ্তাহের কম আর জেস্টেশন তুমি জানো না, তাহলে তোমার সঠিক অ্যান্সার কি হবে বলো তো? দেখি তো কে কে আনসার করতে পারো। হচ্ছে লিজা মুনির, দেখো ইউটেরাস ইন দ্য অ্যাবডোমেন, ইউটেরাস ইন দ্য পেলভিস, ইউটেরাস ইন দ্য জিফয়েড। অ্যাবডোমেন মানে কি পেটের এখানে, ইউটেরাস কোথায় পেলভিকের এখানে, ইউটেরাস জিফয়েড, জিফয়েড স্ট্যান্ডাম কোথায় এই যে আমাদের বুকের এখানে, তাই না? ইউটেরাস কোথায় বুকের এখানে, জিফয়েড স্ট্যান্ডাম। আর ইউটেরাস ইন দ্য আমব্লিকাস মানে হচ্ছে কি নাভি বরাবর। তোমরা জানো 12 সপ্তাহ বা 12 সপ্তাহের নিচে হলে কোথায় থাকে? সঠিক কে কে অ্যান্সার করেছো? মদিনা, লিজা, আসলে তোমাদের সকল অ্যান্সারই ভুল। হ্যাঁ, আমব্লিকাসে কখন হয় জানো? আমব্লিকাসে তখনই হয় যখন তোমার 20 থেকে 24 সপ্তাহ বা 22 সপ্তাহ হয়, তখন আমাদের নাভি বরাবর হয়, এবং তোমার আমব্লিকাসের যখন নিচে থাকে তখন আমাদের 12 সপ্তাহর দিকে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি। তার মানে অ্যাবডোমেনও হবে না, জিফয়েডও হবে না, আমব্লিকাসও হবে না, তাহলে সঠিক উত্তর কি হবে? ইউটেরাস ইন দ্য পেলভিস, অর্থাৎ পেলভিকের কাছাকাছি কি পাওয়া যাবে? ইউটেরাস পাওয়া যাবে। সামিয়া জামান বি, হ্যাঁ সঠিক আনসার কি হবে? বি হবে। তাহলে নেক্সট প্রশ্ন দেখি, ওয়েট অফ দ্য নন প্রেগনেন্ট ইউটেরাস ইজ, একজন গর্ভবতী মায়ের ইউটেরাস, সরি যেই সব মায়েরা গর্ভবতী না সেই সব মায়েদের ইউটেরাসের ওজন কত? এইগুলো তো একদম পানির মতো প্রশ্ন, সবাই পারবার, এবং এগুলো বারবার বিগত বছরের প্রশ্ন আসে। নিপুণ বিশ্বাস, সামিয়া জামান, নিপুণ আনসার করেছো কি 6-এর, ও আচ্ছা 6-এর বি, 7 নাম্বারটার অ্যান্সার করতে হবে সবাইকে। সামিয়া জামান বি, 30 থেকে 60। আচ্ছা তোমরা সবাই অ্যান্সার করতে থাকো, আমি দেখবো যে আসলে সঠিক অ্যান্সার কে দিতে পারো। সুমাইয়া সুমি, সুমি খাতুন সি। আমাদের যখন একটা ইউটেরাস নন প্রেগনেন্ট থাকে তখন একটুখানি এই যে এরকম থাকে ছোট, হ্যাঁ। এই রাবিয়া আক্তার বি, রাবিয়া আক্তার অ্যান্সার কিন্তু ভুল। উম্মে হাবিবা, নুসাইফা, তাসমিম, দেখো সঠিক অ্যান্সার কি হবে? একটা নন প্রেগনেন্ট ইউটেরাসের ওজন হচ্ছে 60 থেকে 80 গ্রাম। কত? 60 থেকে 80 গ্রাম। তমালিকা, রিতা, তোমাদের কিন্তু আনসার সঠিক অ্যান্সার হয়নি। সঠিক অ্যান্সার কি হবে? 60 থেকে 80 গ্রাম। একটা নন প্রেগনেন্ট ইউটেরাসের ওজন কত? 60 থেকে 80 গ্রাম। নেক্সট প্রশ্ন, হাউ লং নিড টু ওয়েট ফর ক্লাম্পিং অ্যান্ড কাট দ্য কর্ড। আমাদের নর্মাল ডেলিভারির যে প্রোটোকল, হ্যাঁ WHO যে প্রোটোকল দিয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওই প্রোটোকল অনুযায়ী আমাদের কিন্তু বলা আছে যে হচ্ছে ডিলে কর্ড ক্লাম্প, হ্যাঁ কাট দ্য কর্ড অ্যাট, মানে ডিলে, ডিলে বলতে কি বোঝায়? যে হচ্ছে দেরি করো বা সময় নাও। এটা কেন বলেছে? কারণ যদি আমরা কর্ড ক্লাম্পটা একটু দেরি করে করি সেক্ষেত্রে কি হয়, কর্ডের যে পালসেশন, হ্যাঁ কর্ডের পালসেশন বন্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা কর্ড কাটতে পারবো না। ততক্ষণ কর্ডটা কাটা ডিলে করলে কি হয়, ফিটাসটা যদি যতক্ষণ নিজে অক্সিজেন না নেয়, ওই কর্ড থেকে যে অক্সিজেনটা বা এবং ব্লাড ফ্লোটা পায় সেটা কিন্তু ওর জন্য ওই মুহূর্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য WHO আমাদেরকে গাইডলাইন দেয় কি যে ডিলে কর্ড কাট মানে কাটিং। এই জন্য বলছে কি
ক্লাম্প করার জন্য কতক্ষণ ওয়েট করতে হবে, তাই না? দেখি কে কে সঠিক অ্যান্সার করেছো। পারমিতা দাস, ভর্তি ফি কত ম্যাম? ভর্তি ফি খুবই কম, 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। তুমি একটু কষ্ট করে আমাদের পেজে নক দাও, তাহলে ভর্তি হতে পারবে। নুসাইফা, তাসনিম, মুনিয়া, তমালিকা বিশ্বাস কি অ্যান্সার করেছো? 1 থেকে 3 মিনিট। তোমরা তো সবাই জানো দেখছি। উম্মে হাবিবা ডি, না বাবা 1 থেকে 5 মিনিট তো কোনোভাবেই অপেক্ষা করা যাবে না। ঝুমা, মদিনা, তাহলে আচ্ছা দেখো আমরা কতক্ষণ ওয়েট করতে পারবো? 1 থেকে 3 মিনিট। আমরা ডিলে কট কাটবো, সেক্ষেত্রে মায়ের জন্য ভালো না বাচ্চার জন্য কি হবে? ভালো হবে। তোমরা যারা হচ্ছে পারমিতা দাস আসলে জানতে চেয়েছো যে ভর্তি ফি কত। তোমরা ভর্তি ফি হচ্ছে মাত্র 1990 টাকা। তোমরা ভর্তি হলে এই যে 2টা বই পাবে, ঠিক আছে? এই 2টা বই পাবে। ভর্তি হতে আমাদের পেজে নক দেয়। তুমি হচ্ছে এই 2টা বই পাবে এবং সঙ্গে হচ্ছে মডেল টেস্ট দেওয়ার জন্য একটা বই পাবে। এছাড়াও প্রতিদিন আমাদের কিন্তু অনলাইনে মডেল টেস্ট হয়, সেই মডেল টেস্টগুলো দিতে পারবে। এছাড়াও তোমার মনে করো তুমি পড়াশোনা করতেছো, যখনই তোমার কোনো একটা প্রশ্নে প্রবলেম লাগছে তখন তুমি আমাদের যে টিউটর আছেন তাদের সাথে যোগাযোগ করে পড়াশোনা করতে পারবে। দেখো বাবা সময় নেই বেশি কিন্তু, হ্যাঁ দ্রুত ভর্তি হতে হবে। এখন যদি একদিন সময় লস করার মানে কিন্তু অনেক পিছায় গেলে তুমি। পারমিতা দাস, তুমি ভর্তি হতে হলে আমাদের হচ্ছে কি করতে হবে? আমাদের পেজে নক দাও এবং আমাদের ভর্তি ফি 50% ডিসকাউন্টে কত? 1490 টাকা। এবং বই পাবে, যে বই 2টা দেখালাম, এবং মডেল টেস্ট দিতে পারবে। ঠিক আছে, চলো আমরা আবার প্রশ্নে ফিরে যাই। নিউরোলজিক্যাল কমপ্লিকেশন ক্যান বি প্রিভেন্ট বাই। নিউরোলজিক্যাল প্রবলেম মানে কি? মাথায় সমস্যা বুঝাই, তাই না? নিউরোলজিক্যাল প্রবলেম আসলে আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো আমাদের দেশ উন্নয়নশীল, কিন্তু আমরা কিন্তু এখনো অত উন্নত হতে পারি না। আমাদের মায়েরা কিন্তু অ্যান্টিনেটাল কেয়ারে আসে না, হ্যাঁ। তারপরে হচ্ছে তারা জানেই না আমাদের যে হচ্ছে কি ফলিক অ্যাসিড খেতে হয়। এজন্য আমাদের গভর্নমেন্ট থেকে কিন্তু প্রি কনসেপশনাল হচ্ছে সার্ভিস চালু হয়েছে, যে কনসেপশন করার আগে থেকে তোমাকে কাউন্সেলিং নিতে হবে। সেই ক্ষেত্রে কি হবে? প্রি কনসেপশনাল কাউন্সেলিং এবং অ্যান্টিনেটাল কেয়ারের একটাই মূল একটা লক্ষ্যর মধ্যে একটা মূল লক্ষ্য আছে কি জানো? এই যে নিউরোলজিক্যাল কমপ্লিকেশন। তোমরা দেখবা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট হয়। নিউরাল টিউব ডিফেক্ট হলে একটা প্রবলেম হয় বাচ্চাদের, সেই নামটা তোমরা আমাকে কমেন্টে জানাবা যে ভিটামিন নিউরাল টিউব ডিফেক্ট কেন হয়, হ্যাঁ। আর এই নিউরোলজিক্যাল প্রবলেম কেন হয়? এই যে দেখো ফলিক অ্যাসিড, যেই সব মায়েরা ফলিক অ্যাসিড গ্রহণ করে না সেই সব বাচ্চাদেরই কিন্তু নিউরোলজিক্যাল কমপ্লিকেশন হয়। একমাত্র ফলিক অ্যাসিড যেটা হচ্ছে কি নিউরাল টিউব ডিফেক্ট হচ্ছে কি করে, আমরা অনেক সময় দেখি কি যে বাচ্চাটা মানে পুরো সুস্থ কিন্তু মাথায় হচ্ছে কি তার সমস্যা, সে অন্যরকম আচরণ করে, তার মাথায় ব্রেনের সমস্যা হয়ে গেছে। সেইগুলো কি বলে যে নিউরাল টিউব ডিফেক্ট। এটা শুধুমাত্র ফলিক অ্যাসিডের কারণে হয়। ফলিক অ্যাসিডের যখন ডেফিসিয়েন্সি হয় তখন নিউরাল টিউব ডিফেক্ট হয়। এগুলো কিন্তু আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলতে হবে। দ্য নেম অফ দ্য মিল্ক দ্যাট প্রোডাকশন আফটার বার্থ। জন্মের পর আমাদের যে মাতৃ দুগ্ধে হচ্ছে যেই দুধটা আসে সর্বপ্রথম, আমরা গ্রামে কিন্তু শুনে থাকি যে শাল দুধ, হ্যাঁ আমরা শাল দুধ নামে অনেকেই শুনেছি, কিন্তু ইংলিশে কি বলে দেখি কে কে আনসার করতে পারবে? মারুফা আক্তার, স্পাইনা বিফিডা, হ্যাঁ সঠিক আনসার করেছো। দ্য নেম মিল্ক অফ দ্যাট প্রোডাকশন আফটার বার্থ, বলো তো সঠিক আনসার কি হবে? কে কে আনসার করতে পারছো? লিজামণি, লিজামণি তো 9 আনসার করেছো। দেখো এখানে প্রথমে কি আছে? কলোস্ট্রাম। তারপরে নেক্সট অপশনটা কি আছে? ম্যাকোনিয়াম। ম্যাকোনিয়াম বলতে কি বোঝায় বলো তো? ম্যাকোনিয়ামটা হচ্ছে বাচ্চা যে তোমার গর্ভকালীন সময় গর্ভের মধ্যে বা পেটে থাকা অবস্থায় যে প্রথম যে হচ্ছে পায়খানা করে দেয় সেটাকে কি বলে? ম্যাকোনিয়াম।
অনেক সময় আসে ম্যাকোনিয়ামের কি কালার, ম্যাকোনিয়াম হচ্ছে তোমার গ্রিন কালার, ম্যাকোনিয়াম কি কালার, গ্রিন কালার। তারপরে দুইটা অপশনে আছে ম্যাচুয়ার মিল্ক এবং হাইন্ড মিল্ক। আমাদের মায়েদের ডেলিভারি হওয়ার পর থেকে প্রথম 1 থেকে 3 দিন পরে যে ব্রেস্ট মিল্কগুলো সিক্রেট হয় সেইগুলো ধীরে ধীরে আমরা একটা একটা নাম দেই। তার মধ্যে একটা আছে হচ্ছে ম্যাচিউর মিল্ক এবং হাইন্ড মিল্ক। এবং তাহলে আমাদের প্রথম যে দুধটা উৎপন্ন হয় সেটাকে কি বলে, কলোস্ট্রাম। কলোস্ট্রাম কতদিন থাকে, 1 থেকে 3 দিন। প্রথম 1 থেকে 3 দিন যেই ব্রেস্ট মিল্কটা সিক্রেট হয় সেটা হচ্ছে কলোস্ট্রাম। তোমাদের আরেকটা বিষয় মনে রাখবে, কলোস্ট্রামে হচ্ছে থাকে মূলত তোমার ওয়াটার থাকে, বিভিন্ন প্রোটিন থাকে, মিনারেলস থাকে, অনেক কিছু থাকে, কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। প্রশ্নে কিন্তু আসবে যে দ্য কম্পোনেন্টস অফ কলোস্ট্রাম দিয়ে থাকতে পারে অনেক কিছু, তখন এখানে একটা অপশন থাকতে পারে যে ইমিউনোগ্লোবিউলিন, IgA, ইমিউনোগ্লোবিউলিন এ। কলোস্ট্রামে কিন্তু ইমিউনোগ্লোবিউলিন এ থাকে, কি থাকে, IgA, ইমিউনোগ্লোবিউলিন এ, যেটা হচ্ছে কি করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ওকে, তার আর কলোস্ট্রাম হচ্ছে কি কালার, ইয়েলোইশ। কলোস্ট্রাম কি কালার, ইয়েলোইশ। হ্যাঁ, হালকা থিক এবং কি থিক, এটা হচ্ছে ঘন ইয়েলোইশ, যেটা বাংলায় গ্রামে গঞ্জে শাল দুধ নামে পরিচিত। ঠিক আছে, তাহলে কলোস্ট্রামে কোন কোন হচ্ছে অ্যান্টিবডি পাবো, ইমিউনোগ্লোবিউলিন এ, IgA। কলোস্ট্রাম কতদিন পর্যন্ত থাকে, 1 থেকে 3 দিন। কলোস্ট্রাম কেমন, ইয়েলোইশ থিক কালার। হ্যাঁ, কলোস্ট্রামটা হচ্ছে তোমার ইয়েলোইশ। জহুরা ইসলাম, ফলিক অ্যাসিডের জন্য কি বাচ্চার ব্রেন সঠিকভাবে ডেভেলপ করে ম্যাম? হ্যাঁ, ফলিক অ্যাসিডটা তোমার বাচ্চার হচ্ছে কি ব্লাড এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। যখনই তোমার ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হয় সিভিয়ার মাত্রায়, তখনই কিন্তু ব্রেন ডেভেলপমেন্টটা সঠিকভাবে হতে পারে না, তখনই কিন্তু তোমার নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দেয়। ওকে, নেক্সট প্রশ্ন। আবারও দেখো, তোমরা ভর্তি হলে কিন্তু এখন মাত্র কিন্তু 1490 টাকায় ভর্তি হতে পারবে, 2টা বই ফ্রি পাবে এবং মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবে। ভর্তি হওয়ার জন্য পেজে নক করতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সবাই। তারপরে দেখো, লাইফ স্প্যান অফ রেড ব্লাড সেল, রক্তকণিকা কতদিন, লাল রক্তকণিকা কতদিন বেঁচে থাকে? এটা তো তোমাদের সবার জানার কথা যে লাল রক্তকণিকা কতদিন থাকে। বলো তো কতদিন, 110, 120, 150, 160। রক্তকণিকা আসলে মূলত 3টা, একটা হচ্ছে RBC, একটা WBC, আরেকটা হচ্ছে কি প্লাটিলেট। ডেঙ্গু হলে আমাদের কমে যায় কি, প্লাটিলেট। ডেঙ্গু হলে অনেক সময় আসে যে ডেঙ্গু হলে কোন রক্তের কোন উপাদান কমে যায়, তখন তুমি আনসার দিবা কি, প্লাটিলেট। আর WBC কি করে, WBC বা শ্বেত রক্তকণিকা আমাদের দেহে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলে। এবং দেখবো অনেক সময় আসে যে WBC ওয়ার্কস অ্যাজ, কি হিসাবে কাজ করে, WBC আমাদের দেহে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে বা ধ্বংস করে আমাদেরকে সুরক্ষা দেয়। আর রেড ব্লাড সেল কি করে, রেড ব্লাড সেল হচ্ছে হিমোগ্লোবিন, অর্থাৎ আমাদের বডিতে হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পুরো বডিতে সরবরাহ করে, যেন আমাদের কোথাও অক্সিজেনের ঘাটতি না হয়। রেড ব্লাড সেল কি করে, অক্সিজেন এবং অক্সিজেন প্রোভাইড করে। তাহলে এই RBCর জন্মকাল কত, সঠিক অ্যান্সার কে কে দিয়েছো? স্বপ্নচারী সুকন্যা 120, নিপুণ 120। হ্যাঁ, সঠিক অ্যান্সার এটা। এর সঙ্গে সঙ্গে আমরা এই প্রশ্নগুলো কিন্তু পড়বো। WBC কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা করে। প্লাটিলেট কমে যায় কখন, ডেঙ্গু হলে। আর রেড ব্লাড সেল কতদিন বেঁচে থাকে, 120 দিন। আর রেড ব্লাড সেল কি করে, আমাদের বডিতে অক্সিজেন প্রোভাইড করে। ওকে, এই জিনিসগুলো কিন্তু তোমরা নোট করে রাখবে বাবা, নোট না করলে কিন্তু মনে থাকবে না। ওকে, নেক্সট প্রশ্ন দেখি। নর্মাল ওয়েট গেইন ডিউরিং প্রেগনেন্সি। দেখো, একটা প্রেগনেন্সিতে একটা মায়ের হচ্ছে সর্বনিম্ন কতটা ওয়েট গেইন করতে পারে, এটার অ্যান্সার তো তোমাদের সবার জানার কথা। ঝুমা,
পারমিতা দাস, ভর্তি হলে কয়টা বই পাবো? তুমি হচ্ছে 2টা বই পাবে এবং মডেল টেস্ট প্রতিদিনই আমাদের মডেল টেস্ট থাকে, 50 থেকে 100 মার্কের মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবে এবং পেইড ব্যাচে প্রতিদিন রেগুলার ক্লাস হয়, সেখানেও ক্লাস করতে পারবে। আচ্ছা ঝুমা, ঝুমা আনসার করেছো বি, 7 থেকে 10। না বাবা 7, ও আচ্ছা তুমি তো 11 নম্বর আনসার করেছো। 12 নম্বরের আনসারটা করো তো দেখি সবাই। নর্মাল ওয়েট গেইন ডিউরিং প্রেগন্যান্সি, গর্ভকালীন সময়ে একজন মায়ের কতটুকু আসলে প্রেগন্যান্সি হয়? মারুফা আক্তার, রাবেয়া ইসলাম, সুমি খাতুন, সকলেই সঠিক অ্যান্সার করেছো। 12 কত? 7 থেকে 10, 12 থেকে 17, 15 থেকে 20, তাহলে কত হবে? সি 12 থেকে 17 কেজি। নর্মাল সর্বনিম্ন তোমার 10, হ্যাঁ 10 থেকে 12, বা অনেক সময় দেখবে অ্যান্সারে থাকবে 12 থেকে 15, 12 থেকে 17 এরকম থাকবে। তো যেহেতু 12 থেকে 15 নেই, আবার 10 থেকে 12 অপশনে নেই, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে? 12 থেকে 17। ওকে, নর্মাল ওয়েট গেইন কত হবে? 12 থেকে 17। নেক্সট কোশ্চেন, কি ব্যাপার? প্রশ্নই তো উঠানো। আচ্ছা দেখো প্রশ্নটা, নেক্সট প্রশ্ন কি? লোডিং ডোজ অফ ম্যাগনেসিয়াম সালফেট ইজ। তোমরা বলো তো ম্যাগনেসিয়াম সালফেট আমরা কোথায় ব্যবহার করি? সবাই জানো, সবাই অ্যান্সার করতে হবে, সবাই কি কমেন্ট করতে হবে ম্যাগনেসিয়াম সালফেট আমরা কোথায় ব্যবহার করি। আমি জানি তোমরা সবাই জানো। ম্যাগনেসিয়াম সালফেট আমরা যখন মায়েদের খিচুড়ি হয়, যারা গাইনি ওয়ার্ডে কাজ করো তারা কিন্তু মেয়েরা জানো যে ম্যাগনেসিয়াম সালফেট আমরা ব্যবহার করি খিচুনি হলে বা এক্লেমশিয়া, কি হলে? এক্লেমশিয়া হলে। হ্যাঁ এক্লেমশিয়া হলে। এখন বলো তো এক্লেমশিয়ার সাইন সিমটম কি? ইডিমা থাকবে, তারপরে হচ্ছে হাই ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে কি থাকবে বলো তো? ইডিমা, হাই ব্লাড প্রেশার, প্রোটিন ইউরিয়া। তোমাদের প্রশ্নে কিন্তু এগুলোও আসবে যে সাইন্স এক্লেমশিয়ার সাইন সিমটম কি? প্রোটিন ইউরিয়া, তারপরে হচ্ছে থাকবে কি? কনভালশন, মেন ইম্পর্টেন্ট হচ্ছে কনভালশন। হ্যাঁ কনভালশন অর কোমা। যখন কোনো মায়ের কনভালশন হয়ে যায় তাকে আমরা এক্লেমশিয়া বলি, আর যখন কনভালশন ছাড়া প্রোটিন ইউরিয়া, ইডিমা, হাই ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে ব্লারিড ভীষণ থাকে, তখন তাকে আমরা বলি হচ্ছে কি? প্রি এক্লেমশিয়া। এক্লেমশিয়া তখনই বলি যখন হচ্ছে তোমার কনভালশন অথবা কমা হয়ে যায়। ফাউজিয়া আহমেদ, লোডিং ডোজ 10 গ্রাম। সুমাইয়া, কনভালশন আর কমা, হ্যাঁ রাইট। আমাদের ম্যাগনেসিয়াম সালফেটের লোডিং ডোজ হচ্ছে 10 গ্রাম। আমি তোমাদের সংক্ষিপ্ত একটা বিষয় শেখাই দেই যেটা তোমরা সবসময় মনে রাখবা। হ্যাঁ লোডিং ডোজটা কিভাবে ভাগ করতে হয়। লোডিং ডোজটা আমি টোটাল নেব কত? 10 গ্রাম, ঠিক আছে? এই 10 গ্রামকে আমি 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে 4 গ্রাম, আরেকটা হচ্ছে 6 গ্রাম। 4 গ্রাম মানে হচ্ছে 8 ml। মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এটা। 4 গ্রাম মানে 8 ml। এই 8 ml এর সাথে আমি যোগ করব 12 ml ডিস্টিল ওয়াটার। কত ml? 12 ml। 10 গ্রাম থেকে প্রথমে নেব 4 গ্রাম। 4 গ্রাম মানে হচ্ছে 8 ml। 8 ml এর সাথে 12 ml ডিস্টিল ওয়াটার যোগ করব, তাহলে কত হইলো? 20 ml 20 ml, তাই না? এই 20 ml কে আমি, এগুলো কিন্তু প্রশ্নে আসতে পারে যে লোডিং ডোজ কত মিনিট ধরে দিতে হয়। তোমার 20 থেকে 30 মিনিট ধরে কি দিবা? আইভি, ঠিক আছে? 20 থেকে 30 মিনিট ধরে আইভি দিবা। এখন আমার বাকি থাকলো কি? 6 গ্রাম, তাই না? বাকি থাকলো কত? 6 গ্রাম। এই 6 গ্রামকে 3 গ্রাম 3 গ্রাম করে ভাগ করবে। 3 গ্রাম 3 গ্রাম করে ভাগ করে তোমার কোথায় দিবে? অল্টারনেটিভ বাটক।
অল্টারনেটিভ বাটক। মানে প্রথম 4 গ্রাম তো আমি 20 ml বানায়ে 20 থেকে 30 মিনিট ধরে আইভি দিলাম, তাই না? তারপরে আমার বাকি 6 গ্রাম রয়ে গেল। বাকি 6 গ্রাম আমি কি করব, 3 গ্রাম 3 গ্রাম করে ভাগ করে আইএম দিব। প্রথমে দিব রাইট বাটক। অল্টারনেটিভ বাটক মানে কি, রাইট লেফট। যদি প্রথমে রাইটে দেই পরে লেফটে দিতে হবে, লেফটে দিলে রাইটে দিতে হবে। এভাবে করে আমি কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের লোডিং ডোজটা কমপ্লিট করব। লোডিং ডোজ কত গ্রাম? 10 গ্রাম। 10 গ্রামকে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে 4 গ্রাম মানে 8 ml, সাথে 20 ml ডিস্টিল ওয়াটার যোগ করব এবং আইভি দিব 20 থেকে 30 মিনিট। আরেকটা বিষয় কি করব, সেটা হচ্ছে বাকি 6 ml 6 গ্রাম মানে হচ্ছে কি 3 গ্রাম করে ইজ অল্টারনেটিভ বাটকে দিব। এখন এই যে ম্যাগনেসিয়াম সালফেটের যে আমি ডোজটা দিলাম, এটার আরেকটা মেইনটেনেন্স ডোজ আছে, সেটা আমরা অন্য কোনো ক্লাসে পড়ব। কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের এই ডোজ দিলে আমাকে অবশ্যই কিছু জিনিস চেক করতে হবে, যে ম্যাগনেসিয়াম সালফেটের কারণে তোমার পেশেন্টের টক্সিসিটি হয়ে গেল কিনা, সেইটা অবশ্যই আমাদের চেক করতে হবে। ওকে, চলো টক্সিসিটি কিভাবে চেক, মানে টক্সিসিটি চেক করার জন্য আমাদের কি কি প্যারামিটার দেখতে হয় জানো? তোমার দেখতে হবে যে প্যাটেলার রিফ্লেকশন আছে কিনা। প্যাটেলার রিফ্লেকশন। তারপরে রেসপিরেশন 10-এর নিচে নেমে গেল কিনা, সরি রেসপিরেশন 10-এর নিচে নেমে গেল কিনা। এই আরো 2-একটা তোমার সাইন সিমটম আছে, সেইগুলো তোমাকে দেখতে হবে তোমরা। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ অ্যান ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হচ্ছে কোনটা? এটা সবাই কমেন্ট করে জানাও তো, যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ কোনটা? কম্বাইন্ড ওরাল পিল, প্রোজেস্টেরন অনলি পিল, আইইউডি, লেভোনর্জেস্টেরল। এই প্রশ্নটার আনসার আমি দিব না, এটা তোমাদের সবার জানার কথা। হ্যাঁ, যারা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এ কাজ করেছো সবাই অবশ্যই জানো যে কোনটা হচ্ছে তোমার ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। এটা অবশ্যই তোমাদের সবাইকে কমেন্ট করতে হবে। বলো তো কোনটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল? অপশন আছে কি কম্বাইন্ড ওরাল পিল, মানে তোমার সেখানে কি থাকবে, এস্ট্রোজেন প্রোজেস্টেরন। আরেকটা হচ্ছে কি প্রোজেস্টেরন অনলি পিল। আরেকটা কি আছে আইইউডি, আইইউডি মানে হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। আরেকটা লেভোনর্জেস্টেরল। বলো তো কোনটা হবে? কে কে জানো সঠিক অ্যান্সারটা? তোমরা কি জানো কোনটা আসলে সঠিক অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার কেউ জানো না? দেখো কম্বাইন্ড ওরাল পিল হচ্ছে কোনটা, যেগুলো আমরা হচ্ছে রেগুলার ব্যবহার করি। কখনোই এ নাম্বার অ্যান্সার হবে না। কম্বাইন্ড ওরাল পিল হচ্ছে প্রোজেস্টেরন প্লাস এস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন থাকে, যেগুলো আমরা ওই যে মান্থলি যেটা ব্যবহার করি, এস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন। আর প্রোজেস্টেরন অনলি পিল শুধুমাত্র তারাই ব্যবহার করে যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদার। হ্যাঁ, ব্রেস্ট ফিডিং মাদার যারা, তারা ব্যবহার করে প্রোজেস্টেরন অনলি পিল। আর আইইউডি হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস কি কি বলো তো? যেমন কপারটি। হ্যাঁ, কপারটি হলো কি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। আরেকটা আছে কি লেভোনর্জেস্টেরল। এই লেভোনর্জেস্টেরলটাই হচ্ছে আমাদের ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। কারণ এটা একদম তোমরা দেখবা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়, তোমার নরপিল, তারপরে হচ্ছে আইপেড, বিভিন্ন নামে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, তখন তোমরা ওই যে মানে ড্রাগসের কম্পোজিশন, হ্যাঁ ওই কম্পোজিশনে দেখতে পাবা লেখা লেভোনর্জেস্টেরল। লেভোনর্জেস্টেরলকে আমরা মর্নিং আফটার পিলও বলি, মানে হচ্ছে কি তোমার ইমার্জেন্সি তুমি গ্রহণ করতে পারবা। তাহলে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কোনটা হবে? নর্জেস্টেরল।
লেভো নট জেস্টেরল। ওকে, আর এই যে প্রোজেস্টেরন অনলি পিল, এটা কারা ব্যবহার করে? যারা ব্রেস্ট ফিডিং মাদার। হ্যাঁ, ব্রেস্ট ফিডিং মাদারদের জন্য প্রোজেস্টেরন অনলি পিল, অথবা এটাকে মিনি পিলও বলে। মিনি পিল কি বলে? মিনি পিল অথবা প্রোজেস্টেরন অনলি পিল। আর কম্বাইন্ড পিল কোনটা? যেটাতে এস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন থাকবে, সেটাকে বলে হচ্ছে কম্বাইন্ড পিল। নেক্সট, most effective contraceptive method for birth spacing। বার্থ স্পেসিং এর জন্য মোস্ট ইফেক্টিভ কন্ট্রাসেপটিভ কোনটা বলো তো? ডায়াফ্রাম। ডায়াফ্রাম হচ্ছে তোমার ভেজাইনাতে ইউজ করতে হয়, এরকম গোল টাইপের থাকে, যেটা হচ্ছে আমাদের ভেজাইনাতে ইউজ করতে হয়। ওরাল পিল, ওরাল পিল হচ্ছে কি? মৌখিক। ওরাল পিলের কিন্তু 99% কার্যকারিতা থাকলেও 1% কিন্তু অকার্যকারিতা থেকে যায়। যে পিলের গ্রহণ মাত্রা যদি তোমার ভুল হয়, তুমি যদি ভুল করে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কনসেপ্ট করার সম্ভাবনা থাকে। আরেকটা আছে কি, তারপর আরেকটা আছে কি? IUCD, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। আরেকটা কি? তারপরে যে আমাদের যে ডি অপশন, হ্যাঁ, কন্ডম, এখানেও কিন্তু তোমার রিস্ক ফ্যাক্টর থেকে যায়, কারণ এটার যদি তোমার হচ্ছে প্রস্তুতকরণ প্রক্রিয়া যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কন্ট্রাসেপটিভ মেথড হিসাবে সঠিক কাজ করবে না। কিন্তু ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস হচ্ছে কি লং টাইম ইউজ করা যায়, যেমন তুমি 3 বছর, 5 বছর, 10 বছর, এবং এটা হচ্ছে রিভার্সিবল, অর্থাৎ তুমি যখন চাও তখন কিন্তু তুমি এটা খুলে ফেলতে পারবা। এবং যেমন কপার টিপ, হ্যাঁ, তুমি 10 বছরের জন্য ব্যবহার করতে পারো, তুমি এটা কি করতে পারবা? খুলে ফেলতে পারবা। খুলে তোমার আবার ফার্টিলিটি কিন্তু আবার পুনরায় ফিরে আসবে। এই জন্য মোস্ট ইফেক্টিভ কন্ট্রাসেপটিভ মেথড ফর বার্থ স্পেসিং সেটা কি হবে? IUCD, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা সবাই। আরেকটা বিষয়, তোমরা হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটি করার পাশাপাশি আমাদের পেজটাকে কিন্তু তোমরা একটু লাইক, শেয়ার এবং ফলো করে দিবে। তোমরা কি কি সঠিক অ্যান্সার করেছিলে? সৌরভ, সামিয়া জামান, সৌরভের আনসারটা ভুল, মহিউদ্দিনের আনসারটা ভুল, শুধুমাত্র সামিয়া জামানের আনসারটা সঠিক হয়েছে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। তোমরা কিন্তু একটু কষ্ট করে আমাদের পেজটা লাইক করে দিবে। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হাউ ক্যান আইডেন্টিফাই জেস্টেশনাল এজ? আমরা আসলে জেস্টেশনাল এজ, এই জেস্টেশনাল এজের আরেকটা নাম হচ্ছে প্রেগন্যান্সি। জেস্টেশনাল এজকে প্রেগন্যান্সিও বলে, অর্থাৎ তোমার প্রেগন্যান্সি কতদিন ধরে, তোমার গর্ভকালীন সময় কত, এটা আমরা কিভাবে বের করতে পারি? এটা হচ্ছে আমরা কয়েকটা পদ্ধতিতে বের করি। তার মধ্যে একটা পদ্ধতি হলো, সঠিক অ্যান্সার দিতে হবে। কি কি সঠিক অ্যান্সার পারো অ্যান্সার করো। তার মধ্যে জেস্টেশনাল এজ কিভাবে আইডেন্টিফাই করতে পারি আমরা? কয়েকটা ভাবে। সেটা হচ্ছে কোনো মা যদি তোমার কাছে এসে তার লাস্ট মিনিস্ট্রুয়াল পিরিয়ডের ডেটটা বলে, সেই ক্ষেত্রে একটা ভাবে আমি জেস্টেশনাল এজ বের করতে পারি। এখন মনে করো সেই মায়ের হচ্ছে মনে নেই তার জেস্টেশনাল এজ কত, বা প্রেগন্যান্সি কতদিন যাবত, বা হচ্ছে তার শেষ মাসিকের তারিখ কত। সেই ক্ষেত্রে আমরা কি করি? আলট্রাসোনো করি। এই যে আলট্রাসোনোর মাধ্যমে আমরা বের করতে পারি তার প্রেগন্যান্সির সময় কতকাল। প্রেগন্যান্সিতে এক্সরে করা নিষেধ, একদমই কোনো গর্ভবতী মা এক্সরে করতে পারবে না। হ্যাঁ, কারণ কি এক্সরের যে রে ওইটা ফিটাসের জন্য ক্ষতিকর। ইউরিন টেস্ট করি হচ্ছে প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার জন্য, কি প্রেগন্যান্সি কনফার্ম এবং ইউরিনে কোনো প্রকার হচ্ছে প্রোটিন বা অন্যান্য আদার্স গ্লুকোজ আছে কিনা দেখার জন্য। ডপলার স্টাডি করি কেন জানো? এটা হচ্ছে ফিটাসের হার্ট রেট, ফিটাসের হার্ট রেট দেখার জন্য আমরা ডপলার ব্যবহার করি। বা হচ্ছে আমরা যেমন ফিটোস্কোপ দিয়ে কানে শুনতে পাই, ডপলারও সেরকম একটা, আমরা হার্ট রেট দেখি। আর ইউরিন টেস্ট করি প্রেগন্যান্সি পজিটিভ এবং ইউরিনে প্রোটিন বা গ্লুকোজ আছে কিনা দেখার জন্য। এক্সরে করা যাবে না, প্রেগন্যান্সিতে এক্সরে করা যাবে না। তাহলে জেস্টেশনাল এজ কিভাবে বের করি? আলট্রাসোনোগ্রামের মাধ্যমে।
লার্জেস্ট ডায়ামিটার অফ পেলভিক আউটলেট ইজ, বলো তো আমাদের পেলভিকের লার্জেস্ট ডায়ামিটার কোনটা? হ্যাঁ, অ্যান্টেরিয়র, ট্রান্সভার্স, অবলিক নাকি লঙ্গিচুডিনাল? অ্যান্টেরিয়র মানে হচ্ছে কি পিছনে, ট্রান্সভার্স মানে কি এই যে এরকম, সরি ট্রান্সভার্স মানে কি এরকম, অবলিক মানে এইভাবে, আর লঙ্গিচুডিনাল মানে এই যে এরকম লম্বালম্বি খাড়া। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মানে কি সামনে পিছনে। আমাদের পেলভিকের সব থেকে বড় ডায়ামিটার কিভাবে হয়? ট্রান্সভার্স ডায়ামিটারে। আমরা যখন কোনো কিছু এভাবে ট্রান্সভার্স ভাবে বলি, এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, এইটা হচ্ছে অবলিক, এইটা হচ্ছে তোমার লঙ্গিচুডিনাল ডায়ামিটার। আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হচ্ছে সামনে পিছনের। পেলভিকের সব থেকে বড় ডায়ামিটার হয় হচ্ছে তোমার কোথায়? এই যে ট্রান্সভার্স ডায়ামিটার। ওকে, কোথায় হবে? ট্রান্সভার্স ডায়ামিটার। ওকে, দেখো নেক্সট প্রশ্নটা দেখো, হুইচ হরমোন অ্যাক্টস অন মিল্ক ইজেকশন? আমাদের ব্রেস্ট মিল্ক সিক্রেট হওয়ার জন্য কোন কোন হরমোনটা আসলে ব্রেস্ট মিল্ক সিক্রেট হওয়ার জন্য কোন মিল্কটা আসলে প্রয়োজন? দেখো কি কি আছে, অক্সিটোসিন, এস্ট্রোজেন, প্রজেস্টেরন, লুটিনাইজিং। কোন হরমোনটা বলো তো? এই যে ব্রেস্ট অ্যাকশন মিল্ক ইজেকশন, অক্সিটোসিন, এস্ট্রোজেন, প্রজেস্টেরন নাকি হচ্ছে লুটিনাইজিং? কোন হরমোনটা বলো তো? কি হবে আনসার? আমাদের যে হচ্ছে তোমার দেখো অক্সিটোসিন কি করে, অক্সিটোসিন, এস্ট্রোজেন, প্রজেস্টেরন এবং লুটিনাইজিং হরমোন। অক্সিটোসিনটা হচ্ছে আমাদের কি করে, এই যে কন্ট্রাকশন বাড়ায়, তাই না? এস্ট্রোজেন, প্রজেস্টেরন, তারপরে হচ্ছে লুটিনাইজিং হরমোন। হুইচ হরমোন অ্যাক্টস অন মিল্ক ইজেকশন? মিল্ক ইজেকশনের জন্য আমাদের যে হরমোনটা লাগে সেটা হচ্ছে অক্সিটোসিন। আমাদের ফিটাস যখন আসলে ব্রেস্ট সাক করে তখন হচ্ছে তোমার ইয়ে হয়, কি যেন বলে, এই অক্সিটোসিন হরমোনের জন্য কিন্তু মিল্ক ইজেকশন হয়। আচ্ছা, তোমাদের আজকের ক্লাসটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আচ্ছা, যেহেতু তোমরা এই প্রশ্নটার অ্যান্সার অনেকেই অনেক রকম ভাবে দিচ্ছ, অতএব তোমাদের জন্য এই প্রশ্নটা থাকলো যে হচ্ছে এটার সঠিক আনসার কি হবে। আমি নেক্সট ক্লাসে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করব যে হচ্ছে ব্রেস্ট মিল্ক ইজেকশনের জন্য কোন হরমোনটা দায়ী। আর তোমরা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে, আমি কিন্তু বলে দিয়েছি তোমাদেরকে যে হচ্ছে 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবে, মাত্র 1490 টাকায় ভর্তি হতে পারবে। সাথে পাবে কি দুইটা বই এবং মডেল টেস্ট। এই যে দেখতে পাচ্ছ তোমরা, তোমরা কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথে এই দুইটা বই পাবে, ফ্রি মডেল টেস্ট দিতে পারবে এবং সেই সঙ্গে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের যারা হচ্ছে টিউটর রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে তোমরা কি করতে পারবে, তোমাদের যত প্রশ্নের সমস্যা আছে সকল প্রশ্নের সমস্যার সমাধান করতে পারবে। এই জন্য আর হচ্ছে কি করতে হবে, আর কি করতে হবে, আমাদের পেজে নক দিতে হবে। ঠিক আছে, পেজে নক দিলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে যত দ্রুত সম্ভব। দেখো আর মাত্র পরীক্ষার 1 মাস আছে, সো সময় নষ্ট না করে দ্রুত ভর্তি হয়ে যাও। তোমরা যদি আরো এমন ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ,
আচ্ছা দেখো, তোমরা যেহেতু অনেকেই অনেক অ্যান্সার করতেছিলে, আমি কিন্তু প্রথমে বলেছিলাম কি অক্সিটোসিন। সো যেহেতু তোমরা অনেকেই অনেক অ্যান্সার করেছো, এই জন্য আমি ওটা কি করেছি, স্কিপ করে দিয়েছি, যে দেখি তোমরা আসলে সঠিক অ্যান্সার বের করতে পারো কিনা। যখন মিল্ক ইজেকশন হয়, হ্যাঁ ইজেকশন মানে হচ্ছে তোমার কি মিল্ক তৈরি না, মিল্কটা ব্রেস্টে তৈরি হয়ে আসে এবং সেটা হচ্ছে কি শুধুমাত্র তোমার তার যে বাচ্চা সেটা সাক করার মাধ্যমে বের হবে। তখন কি হয়, মা এবং বাচ্চার মাধ্যমে সাক করার মাধ্যমে কি হয়, একটা যে বন্ধন তৈরি হয়, সেইটা তোমার এই অক্সিটোসিন হরমোন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে তখন এই অক্সিটোসিন হরমোনটা সিক্রেট হয় যেন মিল্কটা সুন্দরভাবে ইজেকশন হতে পারে। ওকে, মিল্ক ইজেকশন হয় অক্সিটোসিনের মাধ্যমে, এটা অবশ্যই মনে রাখবা। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, লুটিনাইজিং এগুলো মিল্কের অন্যান্য ক্ষেত্রে কাজ করে, কিন্তু ইজেকশনে না। আশা করি বুঝতে পেরেছো। এরকম আরো ক্লাস চাই ম্যাম, অবশ্যই এরকম আরো ক্লাস হবে, সেজন্য কি করতে হবে, আমাদের পেজে ভর্তি হতে হবে। ভর্তি হলেই কিন্তু এরকম অসংখ্য ক্লাস পেড বেসে হয়, যেখানে তোমরা তোমাদের 100% প্রস্তুতি নিতে পারবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, আবারও কোনো এক ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।